হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উত্তরণ। আমি তোমাদের শোভন স্যার এবং তোমাদের জন্য আজকে নতুন একটা ক্লাস নিয়ে এলাম এবং আশা করি গতদিন তোমরা অর্থাৎ গতকাল তোমরা হিস্ট্রি ক্লাসটা করেছো। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি কোনো অ্যাডভাইস থাকে বা কোনো সাজেশান থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলেও জানাবে, আর যদি খারাপ লাগে তাহলেও জানাবে। কেমন? তা আজকে আমরা পড়বো তোমার জিওগ্রাফি। আগের দিন আমরা পড়েছি তোমার হিস্ট্রি, আজকে আমরা পড়বো জিওগ্রাফি। তা প্রথমেই বলবো যে আমাদের যে রুটিনটা সেইটা এখানে দেখে নিতে পারো যে মনডে রিজনিং জিকে ম্যাথস, টুইসডে যে তোমার রিজনিং জিকে ম্যাথ, এইভাবে যে ইয়েটা আছে তোমার স্ক্রিনশট নিতে পারো। আর ম্যাথ রিজনিং করাবেন পলাশ স্যার, ইংলিশ করাবেন সুমন স্যার, সায়েন্স করাবেন ফিরোজ স্যার, আর হচ্ছে আর্টস জিকে অর্থাৎ জেনারেল নলেজটা করাবো কিন্তু আমি, বুঝলে? তা তোমাদের মনডে টু স্যাটারডে পুরো রুটিন আছে, তোমরা এটা দেখে নাও। আর নোটস পাওয়ার জন্য অর্থাৎ ক্লাসের নোটসগুলো এবং ক্লাসের আগে ক্লাসের নিয়মিত ক্লাসের লিঙ্কগুলো পাওয়ার জন্য কি করবে, আমাদের গ্রুপে জয়েন হও। আর আমাদের গ্রুপে জয়েনের জন্য কি করতে হবে, এই যে ফোন নাম্বারটা আছে 8910565865, 8910565865, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাবে, নাম্বারটা সেভ করো। সেভ করে হোয়াটসঅ্যাপে যে হাই লিখবে, হাই লিখলে এরকম দেখবে বক্স আকারে তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে, তুমি তোমার পছন্দ মতো গ্রুপে জয়েন হয়ে যাবে। কেমন? তা চলো আজকের ক্লাস শুরু করি। তার আগে আবারও বলবো যে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্রতিদিন এত সুন্দর সুন্দর ক্লাস পাওয়ার জন্য। কেমন? তা প্রথমেই দেখো, আমি আজকে তোমাদের এমসিকিউ করাবো। আজকে আমি প্রায় 31টা এমসিকিউ নিয়ে এসেছি, কিন্তু তার আগে যেহেতু পুরো শুরু করছে এবং আমাদের জিওগ্রাফিটা অনেকটা সায়েন্স ঘেঁষা সাবজেক্ট, তা জিওগ্রাফি ওই জন্য আমি প্রথমে তোমাদেরকে একটু বেসিকটা করিয়ে নেব এবং তারপরে আমি এমসিকিউ করাবো। কেমন? প্রথমেই আমি এমসিকিউ দেখাচ্ছি না, কারণ তাহলে অনেকে বুঝতে পারবে না। আচ্ছা, প্রথমে এই যে আমাদের একটা ওয়ার্ল্ড ম্যাপ আমি নিয়ে এসেছি, এখানে আমাদের ভারতের অবস্থান দেখো। তুমি যদি ভারতে ধরো, তুমি এখন আমেরিকায় আছো, তুমি কোনোদিন ভারত চেনো না, ধরো তুমি এখন ল্যাটিন আমেরিকায় আছো, তুমি ভারত দেখোনি। এখন তোমাকে ভারতে আসতে হবে, তাহলে কি ভারত সম্পর্কে জানতে হবে যে ভারতের লঙ্গিটিউড কত, ল্যাটিটিউড কত, অক্ষাংশ কত, দ্রাঘিমাংশ কত, ভারত কোন দিকে আছে, কোন গোলার্ধে আছে, এইগুলো সম্পর্কে জানতে হবে। তা ধরো, এই যে ধরো আমি তোমাকে এখানে একটা আঁকছি, এরকম একটা আঁকছি। ধরো কোনো একটা ব্যক্তিকে যদি এইভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়, ধরো কোনো একটা ব্যক্তিকে এইভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়, তার যে মাথাটা এবং সে দুই পাশে এরকম হাত করে আছে, তাহলে তার মাথাটা পড়বে উত্তর দিকে অর্থাৎ নর্থ, তার পা পড়বে কোথায় তোমার সাউথে, এবং তার ডান হাত যেদিকে থাকবে সেইটা পড়বে কোথায় তোমার ইস্টে মানে পূর্বে, আর তার বাঁ হাত যেদিকে যাবে সেটা পড়বে ওয়েস্টে বা পশ্চিমে। তাহলে উত্তরে পড়বে কি নর্থ, বুঝলে? তা আমাদের ভারত পৃথিবীটাকে যদি আমি মাঝখান থেকে এইভাবে কেটে দিই, ধরো এই যে এইভাবে কেটে দিলাম একটা, ধরো আমি একটা ওই কেক কাটা ছুরি নিয়ে এসে বা ভগবান একটা কেক কাটা ছুরি দিয়ে এইভাবে পৃথিবীটাকে কেটে দিল, তাহলে কি এইটা পড়বে নর্থ আর এইটা পড়বে সাউথ। তাহলে কি আমাদের ভারত কিন্তু দেখো নর্থে আছে, বুঝলে? আবার কি মনে হলো যে পৃথিবীটাকে আমি এইভাবে তাড়াতাড়ি কাটলাম, এইবার আমি পৃথিবীটাকে এইভাবে কাটবো, লম্বালম্বি কাটবো এক কথায়। অর্থাৎ তাহলে কি দেখবে, এই পাশে ওয়েস্ট চলে যাবে, এই পাশে ইস্ট, অর্থাৎ এই পাশে পশ্চিম আর এই পাশে পূর্ব। তাহলে আমাদের পৃথিবী কিন্তু তোমার মানে আমাদের ভারত কিন্তু পড়বে তোমার পূর্ব দিকে অর্থাৎ ইস্টের দিকে। তাহলে যদি আমি একবারে বলতে চাই, তাহলে আমাদের ভারত কোন দিকে আছে তোমার নর্থ ইস্টে। নর্থ ইস্টে অর্থাৎ ভারত আমাদের উত্তর গোলার্ধে কিন্তু আছে। তো এই যে রেখাটা কাটলাম না, এইটাকে বলা হয় কি জানো, অক্ষরেখা। আর এই যে লম্বা যে রেখাটা কাটলাম, এইটাকে বলা হয় তোমার দ্রাঘিমা রেখা। অর্থাৎ ধরো তুমি মিও আমর থেকে একটা কেক নিয়ে এসছো, বুঝলে? মিও আমর থেকে একটা কেক নিয়ে এসছো, কেকটা এরকম আছে, তো তুমি কেকটাকে কী করলে, মাঝখান থেকে এভাবে কেটে দিলে, তাহলে মাঝখান থেকে যখন কেকটাকে তুমি কাটলে কেকটা এরকম হয়ে যাবে না, এরকম হয়ে যাবে না, এরকম হয়ে যাবে না? তাহলে এইটাকে কি বলা হয় তোমার, এটা তোমার মানে উত্তর গোলার্ধ বা নর্থ সাউথ, আর এটা হলো তোমার দক্ষিণ গোলার্ধ বা সাউথ দিকটা। তাহলে যে কাল্পনিক রেখা পৃথিবীর উত্তর এবং দক্ষিণকে বিভক্ত করে সেটাকে বলা হয় অক্ষরেখা, বুঝতে পেরেছ? তাহলে কি, যে কাল্পনিক রেখা, দেখো আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশ যদি আমরা না জানি, আমরা পৃথিবীর অবস্থান পড়তে পারবো না, আমরা বুঝতে মানে আমাদের ভারতের অবস্থান পড়তে পারবো না, আমরা এই অধ্যায়ের কিছু করতেই মানে পড়তেই পারবো না, এবং আমরা ভূগোল সবসময় আমাদের ম্যাপ দেখে পড়তে হয়,
ম্যাপ দেখে পড়লে এরপর যখন নদ নদী পড়বো যাই আছে না কেন সব ম্যাপ আমাদের লাগবেই, সেই জন্য আগে আমাদের ভারত কোথায় আছে সেইটা সম্পর্কে জানতে হবে। তাহলে অক্ষরেখা কি? যে কাল্পনিক রেখা, এমন ভেবো না যে পৃথিবীর গায়ে এরকম দাগ আছে, এটা জাস্ট ওই তোমার মেজারমেন্টের জন্য এরকম দাগগুলো বিজ্ঞানীরা দিয়েছেন আর কি, মানে কল্পনা করেছেন আর কি, বুঝলে? সরি। আচ্ছা, যে কাল্পনিক রেখা, কাল্পনিক রেখা পৃথিবীকে পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে গোলার্ধে বিভক্ত করে বিভক্ত করে তাকে অক্ষরেখা বলে, অক্ষরেখা বলে, বুঝলে? আর দ্রাঘিমা রেখা কি? কিছুই না, ধরো এই যে লম্বভাবে যদি কাটা হয়, ধরো এই যে একটা পৃথিবী, আমরা আগে পৃথিবীটাকে আড়াআড়ি কেটেছিলাম, তাই তো? তো এইবার আড়াআড়ি না কেটে এই লম্বালম্বি কাটলাম, তাহলে কি এই দিকটা কি চলে যাবে তোমার ওয়েস্ট, আর এই ডান দিকটা কি চলে আসবে ইস্ট। অর্থাৎ যে কাল্পনিক রেখা বা এই তোমার উত্তর দক্ষিণে বিস্তৃত হয়ে পৃথিবীকে পশ্চিম এবং পূর্বে বিভক্ত করে তাকে বলা হয় দ্রাঘিমা রেখা। এখানে যে আমি অক্ষরেখা লিখেছি, এখানে বলতে পারো যে কাল্পনিক রেখা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হয়ে উত্তর ও দক্ষিণ গোলার্ধকে বিভক্ত করে তাকে অক্ষরেখা বলে। দেখো এইটা আসবে না, বাট তুমি যেভাবে লেখো লিখে নিতে পারো। তাহলে কি, যে কাল্পনিক রেখা, যে কাল্পনিক রেখা পৃথিবীকে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বলো, পূর্ব ও পশ্চিমে পশ্চিমে পূর্ব ও পশ্চিম গোলার্ধে পূর্ব ও পশ্চিম গোলার্ধে গোলার্ধে বিভক্ত করে বিভক্ত করে তাকে দ্রাঘিমা রেখা বলে, দ্রাঘিমা রেখা বলে, বুঝলে? তাকে দ্রাঘিমা রেখা বলে। তাহলে চলো এবারে দেখি, এই যে লম্বালম্বি যেটা আসছে এটা দ্রাঘিমা রেখা, আর এই যে মাঝখান দিয়ে গেলে এগুলোকে অক্ষরেখা বলে, বুঝলে? মানে মাঝখান দিয়ে যেটা গেছে 0 ডিগ্রি নিরক্ষরেখা, আর এগুলো সব একটা অক্ষরেখা। এই যে ছবি দিয়ে আমি দেখিয়ে দিলাম। দেখো, আমাদের জিওগ্রাফি পড়বো আমরা সব ছবি দিয়ে পড়বো, কেমন? ছবি দিয়ে জিওগ্রাফি পড়লে তোমাদের মনে থাকবে, তোমরা ভুলবে না, বুঝতে পেরেছো? চলো দেখো, আমরা যদি এবার ভারতের অক্ষাংশগত একটা অবস্থান দেখি, তাহলে আমাদের আবার একটু ম্যাপটাতে চলে যেতে হবে। আমরা জানলাম ভারতের তোমার হচ্ছে কত আর কি। তো এই যে এইটা তো তোমার সেই মূল নিরক্ষরেখা, আর এটা হলো দ্রাঘিমা রেখা, তাই যে এইটার মান কিন্তু 0, আর এইটারও কিন্তু মান তোমার 0। এই যে মাঝখানতে যেটা গেছে এখান থেকে যদি দেখো দেখতে পাবে, এই দেখো এইটারও কিন্তু মান তোমার 0, এই যে এটারও 0, এইটারও 0, বুঝলে? এর ডান দিকে যত যাবে মান বাড়বে, আর বাঁ দিকে যত যাবে তার মান বাড়বে। আর এই যে ইকুয়েটারের থেকে উপরে যতটা যাবে তত মান বাড়বে, আবার নিচের দিকে আসবে তত মান বাড়তে থাকবে। কিন্তু উপরে গেলে ওর আগে একটা করে নর্থ লাগাতে হবে, আর নিচের দিকে আসলে এর আগে একটা করে সাউথ লাগাতে হবে। আর আমি যদি দ্রাঘিমা রেখার ক্ষেত্রে দেখি, তাহলে কি হবে, ডান দিকে যত যাবে তার যত ডিগ্রি হবে তার আগে একটা ইস্ট লাগাতে হবে আর বাঁ দিকে আসলে তার আগে একটা ওয়েস্ট লাগাতে হবে, বুঝলে? তা এই যে ভারত, এই যে দেখো এইটা কিন্তু 0, এই যে এইটা কিন্তু 0, তাহলে এই অবধি এটাও 0, তাহলে এখান থেকে যত উপরে যাচ্ছে তাহলে 1 2 3 এরকম করে বাড়ছে। তাহলে এই ধরো এই যে ভারত এখানে, তাহলে কি এখানে 8, তাই তো? তাহলে ভারতের অবস্থান কত? 8 ডিগ্রি তোমার হচ্ছে কত? 44 মিনিট। এই যে একটা দাগ এটাকে বলে মিনিট। আর যেহেতু উত্তরের দিকে আছে আমাদের ভারত, কোন দিকে? উত্তর গোলার্ধে অবস্থিত, এই যে উত্তর আমরা দেখলাম, তাহলে উত্তর গোলার্ধে, তাই উত্তর। এটা দেখো, এটা কিন্তু ভারতের দক্ষিণ দিক, তাও যেহেতু ভারত পৃথিবীর রেসপেক্টে আছে উত্তরে, তাই এটাকে কি বলা হচ্ছে তোমার, আমার ভারতের দক্ষিণ দিকও হলে আমরা এটাকে কি বলছি তোমার হচ্ছে নর্থ, বুঝতে পেরেছো? তাহলে আবার কি আছে, উত্তর দিক থেকে গেল, উত্তর থেকে উত্তরে যেটা কন্যাকুমারী রেখা থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর মধ্যে কাশ্মীরের উত্তর সীমা, যেটা ইন্দিরা কল পর্যন্ত ভারতের উত্তর আর দক্ষিণ, বুঝতে পেরেছো? এই যে এখান থেকে উঠে এই যে এই অবধি, বুঝতে পেরেছো? আর যদি আমি পূর্ব পশ্চিমের ক্ষেত্রে দেখি, তা পূর্ব পশ্চিমে কত আছে তোমার, এটা 97 হবে, এটা 97 হবে, সরি এটা 97 হবে, 97। আচ্ছা, এটা 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট, যেটা অরুণাচল প্রদেশ থেকে পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব অবধি তোমার বিস্তৃত। তুমি বলবে যে স্যার
এটা তো পশ্চিম, তাহলে এখানে ইস্ট লিখলো কেন? কারণ ভারত তো তোমার, আমরা যদি দ্রাঘিমা রেখার ক্ষেত্রে দেখি তাহলে কি ভারত তোমার পূর্ব দিকে আছে, তার জন্য এটাকে আমরা ইস্ট লিখছি। তাহলে একটা ম্যাপের অবস্থান আমরা দেখে আসি। দেখো এই যে এইটা আছে কত তোমার 97 ডিগ্রি, দেখো এই যে 90, এটা 90, আর ভারত কিন্তু এখানে এই যে এই অবধি, তাহলে কি এখানে আমরা 97 বলতেই পারি। দেখো এই রেখা যদি 1 2 করে লেখা যায় পুরো ঘিজিমিজি হয়ে যাবে, ভালো লাগবে না, তার জন্য 90 120 এইভাবে দেওয়া হয়েছে, বুঝলে? এইভাবে দেখো, এই দেখো, তাহলে এটা কি 97 ডিগ্রি 25 মিনিট বলতে পারি, তাই তো? আর এইটা হলো কি ভারতের পশ্চিম দিক, কিন্তু এটা পৃথিবীর রেসপেক্টে কোথায় আছে? পূর্বে আছে, এই পূর্বে আছে, তার জন্য এটাকে আমরা কি বলছি তোমার 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব, বুঝলে? তাহলে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব মানে এই দেখো এটা হলো 60, তাহলে এখান থেকে গেছে এই যে এই অবধি ভারত, গুজরাটের কচ্ছ ভারতের পশ্চিমতম স্থান, তাহলে এটাকে আমরা 67 ডিগ্রি বলতেই পারি, বুঝতে পারো? তাহলে আমরা ভারতের মোটামুটি অবস্থান সম্পর্কে অবগত হলাম। তাহলে এখানে সবই লেখা আছে, দেখো এই যে যেহেতু ভারত উত্তর গোলার্ধে অবস্থিত, তাই অক্ষাংশগত অবস্থানে উত্তর বা নর্থ লেখা হয়। আর তোমার দ্রাঘিমাংশগত মূল ভূখণ্ডের পূর্বে, আমার ভারত কি পূর্বের দিকে অবস্থিত, আমরা দেখলাম একটু আগে ভাগ করে, পূর্বে অবস্থিত, তাই ইস্ট, যেটা হলো ভারতের সব থেকে পূর্বের জেলা, এই পূর্বের স্টেট অরুণাচল প্রদেশ থেকে পশ্চিমে গুজরাটের, যেটা তোমার কচ্ছ অব্দি আমি বলছি ভারতের পূর্বতম স্থান পশ্চিমতম স্থান সম্পর্কে আমি তোমাদের বলবো, বুঝলে? এবং মূল মধ্যরেখার সাপেক্ষে ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই দ্রাঘিমাংশগত অবস্থানের ক্ষেত্রে পূর্ব বা ইস্ট লেখা হয়। আর তারপরেও যদি তোমাদের কোনো ইয়ে থাকে তোমরা কমেন্টে লিখে রাখো, আমি নেক্সট দিন এটা কি করব, তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে এই জায়গাটা আবার আমি বুঝিয়ে দেবো, কেমন? একবার দুবার ক্লাসটা দেখবে, ম্যাপটা দেখবে, তোমরা তাহলেই বুঝতে পারবে। চলো, এই যে অবস্থানগত অবস্থান দ্রাঘিমাংশ যেটা বললাম, সেটা এখানে লেখা আছে। আচ্ছা, এই যে যেহেতু মূল ভূখণ্ডের 97 ডিগ্রি 25 মিনিট থেকে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব গুজরাটের কচ্ছ পর্যন্ত, এই যেটা পড়লাম এখানে এটাই লেখা আছে, ম্যাপ দিয়ে একটু দেখে নেবে, কেমন? এটা আমি তো দিয়ে দেবো তোমাদেরকে। তো চলো এবার আমরা একটু এমসিকিউ দেখে নিই। আচ্ছা, নিম্নলিখিত কোন শহরটি কর্কটক্রান্তি রেখার খুব মানে অধিক তোমার নিকটবর্তী? বলো, নিম্নলিখিত কোন শহরটি কর্কটক্রান্তি রেখার তোমার হচ্ছে নিকটবর্তী? বলো বলো, নিম্নলিখিত কোন শহরটি তোমার কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী? বলো, দিল্লি, কলকাতা, যোধপুর, নাগপুর? বলো, ভারতের কোন তোমার হচ্ছে বলো। উত্তর হবে তোমার কলকাতা, বুঝলে? সরি, হ্যাঁ চলো, হ্যাঁ উত্তর হবে কলকাতা। দেখো ভারতের 8টি স্টেটের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। এখন তোমরা অনেকেই যারা নতুন প্রিপারেশন শুরু করেছো তারা জানতেই পারো যে কর্কটক্রান্তি রেখা কি। দেখো এই যে আমরা মূল মধ্যরেখাটা পড়েছিলাম না, 0, এর উপরে যত যাই আমি বললাম মান বাড়বে, 23 ডিগ্রি 1/2 উত্তর বা 23 ডিগ্রি 1/2 নর্থ, এইটাকে বলে কর্কটক্রান্তি বা টপিক অফ ক্যান্সার। আর এর দক্ষিণ দিকে 23 ডিগ্রি 1/2 দক্ষিণটা হলো তোমার আচ্ছা টপিক অফ ক্যাপ্রিকন অর্থাৎ মকরক্রান্তি রেখা। তো এই যে রেখাটা দেখতে পাচ্ছ না, এই রেখাটা পুরোপুরি ভারতের মাঝখান দিয়ে চলে গেছে, বুঝলে? ভারতের 8টি স্টেটের উপর দিয়ে গেছে, সেই জন্য ভারতের এই মানে কর্কটক্রান্তি রেখার জন্য ভারত কিন্তু তোমার, ভারতের জলবায়ু তোমার উষ্ণ প্রকৃতির হয়, বুঝলে? বুঝতে পেরেছো? কারণ সূর্য এখানে তোমার লম্বভাবে কিরণ দেয়, আমি তোমাদের এটা যখন ওই জলবায়ুর চ্যাপ্টার আসবে তখন ভালোভাবে বলে দেবো, বুঝতে পেরেছো? এর জন্য ভারতের মূলত জলবায়ু তোমার গরম প্রকৃতির। এবং ভারতের যে 8টি স্টেট, সেই 8টি স্টেট হলো কি, এই যেটা বললাম এখানেই লেখা আছে, দেখো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, বুঝতে পেরেছো? এবং কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝ বরাবর, যার জন্য ভারতের জলবায়ু উষ্ণ ও ক্রান্তীয়। তাহলে এই যে ম্যাপে দেখা যাচ্ছে, দেখো গুজরাট, এটা রাজস্থান, এটা মধ্যপ্রদেশ, এটা ছত্তিশগড়, এটা ঝাড়খণ্ড, এটা পশ্চিমবঙ্গ, এটা ত্রিপুরা, এটা মিজোরাম। তাহলে ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। আমি একটা মানে আমার না, এটা আমি গুগলেই পেয়েছি, তোমরা যদি চাও এটা মনে রাখতে পারো যে কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। এটা আমার বানানো কিছু না, এটা আমি গুগলে যখন পিপিটি তৈরি করছিলাম তখন আমার মনে হলো যে আমার স্টুডেন্টদের যদি একটু কিছু সহজে মনে রাখা যায়, তখন আমার এটা আমি যখন ম্যাপ কালেক্ট করছিলাম তখন এটা আমার চোখে পড়লো, তো আমি দিয়েছি। এটা আমার না, এটা আমি গুগল থেকেই নিয়ে দিয়েছি, বুঝলে? তাহলে কর্কট মানে কর্কটক্রান্তি রেখা, মিত্র ফর মিজোরাম, ত্রো ফর ত্রিপুরা, গা ফর গুজরাট, ম ফর মধ্যপ্রদেশ, ছ ফর ছত্তিশগড়, প ফর পশ্চিমবঙ্গ, রা ফর রাজস্থান, আর
ঝাড়লো অর্থাৎ ঝাড়খণ্ড, বুঝতে পেরেছো? তাহলে কি এখানে বলেছে নিম্নলিখিত কোন শহরটি তোমার কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী, অর্থাৎ কলকাতা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়েই তো গেছে, তার জন্য কলকাতা, বুঝতে পেরেছো? চলো, ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানাকে তোমার হচ্ছে নির্দেশ করে? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানাকে নির্দেশ করে? উত্তর দাও। ভারত পাকিস্তান, তোমার হচ্ছে ভারত ও আফগানিস্তান, তারপরে তোমার পাকিস্তান ও আফগানিস্তান। বলো, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। ম্যাকমোহন লাইন কোন দুটি তোমার হচ্ছে দেশের উপর দিয়ে গেছে? দেখি, উত্তর হবে তোমার ভারত ও চীন, বুঝলে? উত্তর হবে তোমার কি? ভারত ও চীন। তাহলে আরও কিছু লাইন আছে যেগুলো তোমার খুব আসে পরীক্ষায়, যেরকম ডুরান লাইন, ডুরান লাইন, এখানে লিখি ডুরান্ড লাইন, বুঝতে পেরেছো? ডুরান্ড লাইন কোন দিক থেকে গেছে? তোমার ভারত আফগানিস্তানের মধ্যে সীমা নির্ধারণ করে। কোথায়? তোমার ভারত ও আফগানিস্তান, আফগানিস্তান, আফগানিস্তানের মধ্যে তোমার সীমানা নির্ধারণ করে, সীমানা নির্ধারণ করে, সীমানা নির্ধারণ করে, নির্ধারণ করে। ম্যাকমোহন লাইন, এই যে ম্যাকমোহন লাইন তো লিখেছি, যেটা ভারত আর সীমানা। তারপর র্যাডক্লিফ লাইন 24তম প্যারালাল লাইন, 28তম প্যারালাল লাইন, এলওসি লাইন অফ কন্ট্রোল, এগুলো সবই ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে। কি কি তোমার? র্যাডক্লিফ লাইন, আর এডি র্যাট, CLIFF, র্যাডক্লিফ লাইন, তারপরে তোমার 24তম প্যারালাল লাইন, প্যারালাল লাইন, তারপরে তোমার 28তম প্যারালাল লাইন, 28তম প্যারালাল লাইন, 28তম প্যারালাল লাইন, এগুলো কি করে তোমার? তারপর এলওসি লাইন অফ কন্ট্রোল, যেটা এলওসি, এগুলো কি করে? তোমার ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে। ভারত ও পাকিস্তানের মধ্যে, পাকিস্তানের ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে, সীমানা নির্ধারণ করে, নির্ধারণ করে, বুঝতে পেরেছ? ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে। তারপর পক প্রণালী, মান্নার উপসাগর, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তোমার সীমানা অবস্থিত। কি কি তোমার? এইটা দিয়ে দিই। পক প্রণালী, পক প্রণালী, প্রণালী ও মান্নার উপসাগর, ও মান্নার উপসাগর, উপসাগর তোমার কি? তোমার হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে, শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত, শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত, অবস্থিত, বুঝতে পেরেছ? চলো, আমরা তাহলে দেখে নিলাম বিভিন্ন ইম্পর্টেন্ট যেসব আর কি লাইন আর কি দেখলাম। আচ্ছা, কোন স্থানটি কোনটি সম্পূর্ণ স্থল বেষ্টিত রাজ্যের উদাহরণ? মানে এমন একটি রাজ্য যার চারিপাশে কোনো জল সীমা বা সমুদ্র সমুদ্র নেই। গুজরাট, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, বুঝতে পেরেছো? এটা একটু লাগছে, বাট উত্তর হবে তোমার, দেখো যেহেতু এটা আমাদের ডিটেলস ব্যাচ না, এটা হলো প্র্যাকটিস ব্যাচ। প্র্যাকটিস ব্যাচে তো সব ডিটেলস বলা যায় না, যতটা সম্ভব আমি বলবো, এবং তোমরা উত্তর দাও। তার মধ্যে আমি একটা বলে মানে রাখবো যে তোমরা যারা ক্লাসের পর ক্লাসের পিডিএফ এবং ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, এখানে তো শুধু জিকে ক্লাস হবে না, ম্যাথ, রিজনিং, সায়েন্স, ইংলিশ সবই হবে। তো এই সব পিডিএফগুলো যদি পেতে চাও এবং প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, তাহলে একটা কাজ করবে, এই যে নম্বরটা আমি লিখছি 8910565865, এই নম্বরটা সেভ করবে হোয়াটসঅ্যাপে গিয়ে, সেভ করে হাই মানে প্রথমে সেভ করবে, তারপর হোয়াটসঅ্যাপে যাবে, সার্চ করবে, খুঁজে হাই লিখবে, দেখবে অটোমেটিকলি তোমার কাছে এরকম গ্রুপ লিঙ্ক চলে যাবে, তুমি এক ক্লিক করে গ্রুপে তুমি জয়েন হয়ে যাবে। বা তোমার যদি কোনো কোয়েরি থাকে, কোনো কথা থাকে, তুমি সরাসরি এই নম্বরে কথা বলে নিতে পারবে। কেমন? চলো, আচ্ছা, কোনটি সম্পূর্ণ স্থল বেষ্টিত রাজ্যের উদাহরণ? উত্তর হবে তোমার বিহার, বুঝতে পেরেছো? উত্তর হবে বিহার। চলো,
নিচের কোনটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সীমানা নির্ধারণ করে? মান্নার উপসাগর, পক প্রণালী, উপসাগর, মালাক্কা প্রণালী। উত্তর হবে তোমার, আমি কিন্তু একটু আগেই বললাম যেটা, আমি কিন্তু এটা একটু আগেই বলেছি, এই দেখো কি, এটা কি পক প্রণালী ও মান্নার উপসাগর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ইয়ে করে। আচ্ছা দেখতে পাচ্ছ, আচ্ছা দেখো এখানে আমরা কি বলেছিলাম যে, সরি, আচ্ছা এখানে কি বলেছিলাম, পক প্রণালী ও মান্নার উপসাগর ভারত ও সীমানার মধ্যে অবস্থিত, কিন্তু পক প্রণালী কি করে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সীমানা নির্ধারণ করে, মান্নার উপসাগর না। এখানে আমার একটু বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু দেখো লিখেছি ঠিক, বাট ওটা আমি একবার যে বলে দেবো সেটা আমার ইয়ে ছিল না। তাহলে উত্তর হবে কিন্তু তোমার পক প্রণালী, বুঝলে, উত্তর হবে কিন্তু তোমার পক প্রণালী। মান্নার উপসাগর কিন্তু ভারত শ্রীলঙ্কার মধ্যে আছে, কিন্তু সীমানা নির্ধারণ করে না, বুঝতে পেরেছো? চলো, আচ্ছা নিচের কোন প্রণালী কার নিকোবর ও লিটিল আন্দামান দ্বীপকে পৃথক করেছে? কার নিকোবর ও লিটিল আন্দামান দ্বীপকে পৃথক করেছে। আচ্ছা এই আন্দামান দেখবে ভারত বঙ্গোপসাগরের নিচের দিকে আছে, এবং আন্দামান নিকোবর তোমরা জানলে ইয়ে খুশি হবে যে হিমালয়ের কিন্তু একটা পার্ট, হিমালয়ের ডুবন্ত পার্ট বলতে পারে। হিমালয় যখন তোমার এই বেঁকে, অর্থাৎ আমাদের নর্থ ইস্টের থেকে যখন এইভাবে ঢুকছে, তখন ধরো ওর মধ্যে যখন সাগর ফ্লো করে, তারপরে কি হয়, যে রকগুলো একটু নরম সেগুলো ধুয়ে গেছে, যেগুলো শক্ত সেগুলো উঁচু হয়ে আছে, বুঝতে পারছো? তাহলে কি, কোন প্রণালী কার নিকোবর ও লিটল আন্দামানের মধ্যে পৃথক করে, সেটা হলো তোমার পাশের সি 10 ডিগ্রি চ্যানেল, বুঝতে পেরেছো? চলো দেখো, এটা হলো যেহেতু ডিটেলস ব্যাস না, এটা প্র্যাকটিস ব্যাস, সব তো ডিটেলস বলা সম্ভব না, এখানে প্রচুর এমসিকিউ করাবো তোমাদেরকে, বুঝলে, আর যতটা ডিটেলস বলা যায় বলবো। ভারতের কোন রাজ্যের উপকূল দীর্ঘতম? ভারতের কোন রাজ্যের উপকূল দীর্ঘতম বলো? ভারতের কোন রাজ্যের উপকূল দীর্ঘতম? ভারতের কোন রাজ্যের উপকূল তোমার হচ্ছে দীর্ঘতম? বলো, উত্তর দাও, ফার্স্ট 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 উত্তর দাও। উত্তর হবে তোমার গুজরাট, বুঝলে, গুজরাটের হচ্ছে 12, সব থেকে বেশি উপকূল শেয়ার করে গুজরাট, 1214 এরকম কিছু একটা হবে কিলোমিটার ইয়ে করে গুজরাট। ও, গুজরাট বলছে, আমি অন্ধ্রপ্রদেশে মেরে দিয়েছি, বুঝতে পেরেছো? তাহলে গুজরাট তোমার সব থেকে কি করে, তোমার উপকূল শেয়ার করে, বুঝতে পেরেছো? গুজরাট সব থেকে বেশি উপকূল কিন্তু তোমার শেয়ার করে, বুঝতে পেরেছো? আচ্ছা তোমাদের একটা আমি কাজ দিয়ে দিচ্ছি যে কোন তোমার হচ্ছে স্টেট সব থেকে বেশি, মানে তোমার গুজরাট তো জানো 1214, গুজরাট হবে তোমার 1214.7 কিলোমিটার, 1214, সরি, গুজরাট হলো সব থেকে বেশি উপকূল শেয়ার করে তো জানি, গুজরাট হলো তোমার হচ্ছে 1214.7 কিলোমিটার, বুঝলে। আর সেকেন্ডে আছে, মানে গুজরাট হলো প্রথম, দ্বিতীয় আছে মানে কত করে তোমার, আহ, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ করে তোমার কত, 973.7 কিলোমিটার। আর তামিলনাড়ু করে তৃতীয়, তামিলনাড়ু, তামিলনাড়ু করে তোমার হচ্ছে তৃতীয়, 900.9 কিলোমিটার। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলটা জানবে, আমাদের ডাব্লিউবি করে তোমার 157 তোমার হচ্ছে 5 কিলোমিটার, বুঝলে, আমাদের ওয়েস্ট বেঙ্গল করে 157.5 কিলোমিটার। চলো, ওয়েস্ট বেঙ্গলটা জানলেও হবে। চলো, আচ্ছা নিচের কোন দ্বীপপুঞ্জ দুটি 10 ডিগ্রি চ্যানেল দ্বারা পৃথক করেছে? আন্দামান নিকোবর, মালাবার, লাক্ষাদ্বীপ, নিকোবর ও সুমাত্রা, সুমাত্রা ও জাভা। উত্তর হবে তোমার সাতের, উত্তর হবে তোমার আন্দামান নিকোবর। ওই আন্দামান নিকোবরের এরকম মাঝখান থেকে 10 ডিগ্রি চ্যানেল চলে গেছে। আমি ম্যাপ নিয়ে, এই তো ম্যাপ নিয়ে এসেছিলাম। দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর জায়গায় এসছে, আর এইগুলো মূল্য সবই সালের কোশ্চেন, বুঝলে। এই দেখো, এই দেখো চলে এসছে, এই দেখো, এটা নিকোবর, এটা আন্দামান, আর এই দিকতে 10 ডিগ্রি চ্যানেল চলে গেছে, এইটা 10 ডিগ্রি চ্যানেল। এই দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পরস্পর বিচ্ছিন্ন করেছে তোমার 10 ডিগ্রি চ্যানেল, একই উত্তর। এই কোশ্চেনটা প্রচুর জায়গায় দিয়েছে, এবং এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কেমন? চলো, আচ্ছা নিচের কোনটি কেরলের একটি উপকূলীয় জেলা, অর্থাৎ কেরলের যে পাশে আর কি ইয়ে করেছে, সে মানে উপকূলের পর তীরবর্তী একটা জেলা, কোনটা? সেটা হলো তোমার কোভালাম, বুঝতে পেরেছো? চলো,
ভারতের উত্তরতম আহ, অক্ষরেখাটি হলো, অর্থাৎ উত্তরতম, ভারতের উত্তরতম স্থান কোনটা? চলো একটু উত্তর দাও, আমি তারপরে আবার একটু দেখিয়ে দেবো। উত্তর দাও, আমি দেখি। আচ্ছা, উত্তর হবে তোমার আহ, সাঁইত্রিশ, উত্তর হবে তোমার হলো 37 ডিগ্রি। যেহেতু তোমার এখানে মিনিট ছিল, মিনিটটা দেয়া নেই, চলো আমরা একটু দেখেই নিই। এই দেখো, 37 ডিগ্রি 6 মিনিট, বুঝতে পেরেছো? উত্তর হবে তোমার 37 ডিগ্রি 6 মিনিট। চলো, উত্তর হবে তোমার 37 ডিগ্রি 6 মিনিট। চলো, পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারত ভাগ করে করে? 2.4%, 2.8%, 3.2%, 3.6%। দেখো, পৃথিবীর মোট যে আছে, মোট ভূখণ্ডকে যদি আমি 100% ধরি, তাহলে ভারত কত শতাংশ আছে, মানে ভারতের যে ভূখণ্ডটা এটা কত শতাংশ করছে? উত্তর হবে তোমার 2.4%। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও, বুঝলে? এবং পৃথিবী হলো, সরি, ভারত হলো পৃথিবীর আয়তনের দিক থেকে সপ্তম বৃহত্তম দেশ। ভারত আয়তনের দিক থেকে, আয়তনের দিক থেকে পৃথিবীর মধ্যে, পৃথিবীর পৃথিবীর মধ্যে তোমার হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ, বৃহত্তম দেশ। আর জনসংখ্যায় চীনের পরে ছিল, বাট এখন চীনের থেকে উঠে গেছে, এখন জনসংখ্যায় প্রথম আমরা আছি, বুঝতে পেরেছো? সারা পৃথিবীর মধ্যে দ্রাঘাম হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো দ্রাঘাম হিসাবে ভারতের পূর্বতম প্রান্তে ভারতের রাজ্যটি হলো, বলো উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। আমি বলে দেবো আজকে ভারতের পূর্বতম স্থান এবং দক্ষিণতম স্থান সম্পর্কে আমি তোমাদের বলে দেবো, বাট তোমরা আগে একটু উত্তর দাও। আর তোমরা যদি ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফ পেতে চাও, তাহলে আর দেরি করো না, চলে যাবে কোথায়? আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে, এই ফোন নাম্বারে গিয়ে জাস্ট একটা হাই লিখবে, লিখলেই তোমার কাছে অটোমেটিকলি গ্রুপ লিঙ্ক চলে যাবে। কেমন? অটোমেটিকলি গ্রুপ লিঙ্ক চলে যাবে। পূর্বতম বলেছে, পূর্বতম প্রান্তে ভারতের রাজ্যটি হলো তোমার চলে যাচ্ছে কেন? আচ্ছা, উত্তর হবে তোমার 12D, অর্থাৎ অরুণাচল প্রদেশ। দেখো, আমরা তো ভারতের পূর্বতম আর সবগুলোই লাগে, তা চলো আমরা একটু দেখে নিই। দেখো, ভারতের যদি একদম উত্তরতম স্থান বলি, সেইটা হলো তোমার কাশ্মীরের ইন্দিরা কল, যেটা ওখানে লেখাও ছিল। তাই ভারতের তোমার উত্তরতম স্থান, উত্তরতম স্থান হলো তোমার ইন্দিরা কল, ইন্দিরা কল, বুঝতে পেরেছো? দক্ষিণতম স্থান কোনটা? দেখো, দক্ষিণতম স্থানের মধ্যে পার্থক্য আছে, কারণ আন্দামান নিকোবরই তো আমাদের মধ্যে না। তা দক্ষিণতম স্থান যদি বলে তোমার হচ্ছে মেনল্যান্ড, তাহলে হবে তোমার ইন্দিরা, তোমার হচ্ছে দক্ষিণতম স্থান যদি বলে তাহলে হবে তোমার কন্যাকুমারিকা, যদি মেনল্যান্ড বলে। আর যদি মেনল্যান্ড না বলে তাহলে কি হবে তোমার, হচ্ছে তোমার ইন্দিরা পয়েন্ট, যেটা আন্দামান নিকোবরে, বুঝতে পেরেছো? যদি মেনল্যান্ড না থাকে তাহলে কি হবে, ভারতের ভারতের দক্ষিণতম স্থান, দক্ষিণতম স্থান যেটা হলো তোমার ব্র্যাকেটে দিয়ে যদি তোমার মেনল্যান্ড বা মূল ভূখণ্ড, মূল সরি মূল ভূখণ্ড, ভূখণ্ড, তাহলে মূল ভূখণ্ড কি হবে তোমার কন্যাকুমারী। একটা গান আছে না, কাশ্মীর সে কন্যাকুমারী, এটা গানটা মনে রাখবে কেমন? কন্যাকুমারিকা, বুঝতে পেরেছো? এটা তো মেনল্যান্ড। আর যদি বলে ভারতের তোমার হচ্ছে দক্ষিণতম স্থান, যদি মেনল্যান্ড ফ্যান এই মানে মূল ভূখণ্ড বা মেনল্যান্ড না থাকে, তাহলে কিন্তু হবে তোমার ইন্দিরা পয়েন্ট, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ইন্দিরা পয়েন্ট, বুঝতে পেরেছো? ইন্দিরা পয়েন্ট। তাহলে চলো একটু দেখে নিই আমরা এটা, এটা হচ্ছে কেন, চলো 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 চলো, এই দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা হলো মূল ভূখণ্ড, কিন্তু দেখো আন্দামান নিকোবর তো এই অবধিও গেছে, তাহলে এখান থেকেও আন্দামান নিকোবর, এইটাও তো আন্দামান নিকোবর তো ভারতের অধীনে, তাহলে কি আমাদের তো এইটাও ধরতে হবে। আর যদি মূল ভূখণ্ড ধরা হয় তাহলে এইটা, কেমন? সেইটা এখানে কিন্তু বলা হয়েছে। সরি, দাঁড়াও,
বুঝলে? এইবার হলো ভারতের যদি পশ্চিমতম স্থান বলে, বুঝতে পেরেছো? ভারতের পশ্চিমতম স্থান হলো তোমার গুজরাটের গোহার মোটর। তাহলে ভারতের পশ্চিমতম স্থান, ভারতের পশ্চিমতম স্থান হলো গুজরাটের গুহার মোটর। গুজরাটের গুহার মোটর, গুজরাটের গুহার মোটর, গুহার মোটর, মোটর। আর পূর্বতম স্থান ভারতের পূর্বতম স্থান, ভারতের পূর্বতম স্থান কোনটা তোমার? সরি, ভারতের পূর্বতম স্থান হলো তোমার অরুণাচল প্রদেশের কিবিথু। অরুণাচল প্রদেশের কিবিথু, কি কিবিথু, বুঝতে পেরেছো? অরুণাচল প্রদেশের কিবিথু, বুঝতে পেরেছো? চলো, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র যেটা 13 ডিগ্রি অক্ষাংশ অবস্থিত, এটা মনে রাখবে। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটা কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত, এইটাও কিন্তু অনেক সময় আসে। কোন স্থানে অবস্থিত? উত্তর হবে তোমার শ্রীহরিকোটা, বুঝতে পেরেছো? দেখো বলে যে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র। এখান থেকে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হলো তোমার কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত, বুঝলে? চলো, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ইন্দিরা কল দক্ষিণতম। দেখো মেনল্যান্ড কিন্তু বলেনি, বুঝতে পেরেছো? মেনল্যান্ড কিন্তু বলেনি। তাহলে কি ইন্দিরা কল, ইন্দিরা কিভিতু, ইন্দিরা পয়েন্ট, আর হলো তোমার গুহারমতি। উত্তর হবে তোমার, এই কোশ্চেনটাও সোজা আসছে কারণ এখানে তোমার কন্যাকুমারীকে দেয়নি। উত্তর হবে তোমার ইন্দিরা পয়েন্ট, বুঝতে পেরেছো? ইন্দিরা পয়েন্ট, এই যে একটু আগেই লিখলাম, আমি একটু দেখিয়ে আসি, চলো। এই যে, এই যে দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট। আর যদি মেনল্যান্ড থাকতো তখন এখানে মেনল্যান্ড দিত, যদি ভারতের দক্ষিণতম বিন্দু আর ব্রাকেটে মূল ভূখণ্ড লিখে দিত, মূল ভূখণ্ড, তাহলে কিন্তু উত্তর হতো তোমার কন্যা কুমারিকা, বুঝলে? কন্যা কুমারিকা। চলো পরেরটাই যাই। বর্তমানে ভারতে কটি রাজ্য আছে? 27, 28, 29, 21। বর্তমানে ভারতে কটি রাজ্য আছে? 27, 28, 29, 21। উত্তর হবে তোমার 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্র শাসিত শাসিত অঞ্চল, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, বুঝলে? চলো, বেনাপোল, পেট্টাপোল বেনাপোল নিম্নলিখিত কোন দেশের সাথে সম্পর্কযুক্ত? ভুটান, মায়ানমার, বাংলাদেশ, চীন। পেট্রাপোল বেনাপোল নিম্নলিখিত কোন দেশের সাথে সম্পর্কযুক্ত? উত্তর দাও, উত্তর দাও ফার্স্ট। ই মা, আমি ক্যামেরা অন করিনি, সরি 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 সরি। উত্তর হবে, দাও, উত্তর হবে তোমার বাংলাদেশ। এই তো উত্তর 24 পরগনার যে বর্ডারটা বেনাপোল, পেট্টাপোল, আর বাংলাদেশের পাটটাকে বলে বেনাপোল, এইটা মানে কানেক্ট করছে তোমার বাংলাদেশের সাথে। নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কট রেখা বিস্তৃত হয়নি? আমাদের সেই সূত্র মনে রাখতে হবে, সেই কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, বুঝতে পেরেছো? তাহলে কি হবে তোমাদের? উত্তর হবে তোমাদের অন্ধ্রপ্রদেশ। দেখো অন্ধ্রপ্রদেশ একটা নিচের দিকে সোজা গেছে কিন্তু। তা চলো আমি একটু তোমাদের দেখিয়েই দিই না হয়। চলো 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 চলো, গেল কোথায় সেই কর্কট মিত্র? এইতে অন্ধ্রপ্রদেশ কিন্তু এই দিকটাতে, দেখো এই সোজা চলে গেছে, বুঝতে পেরেছো? চলো, এবার কি হলো? আচ্ছা চলো, বাংলাদেশের সঙ্গে ভারতের কোন রাজ্যের সীমানা দৈর্ঘ্য সর্বাধিক? পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা। আমি এরপরে আমাদের প্রতিবেশী রাজ্য, স্টেট দেশ সম্পর্কে আমরা পড়বো, আমাদের নেবারিং যে কান্ট্রিগুলো আছে সেই সম্পর্কে আমরা পড়বো। উত্তর হবে পশ্চিমবঙ্গ, সব থেকে বেশি তোমার বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে। নিম্নলিখিত কোন রাজ্যটি কেবল একটি প্রতিবেশী দেশকে স্পর্শ করেছে? রাজস্থান, সিকিম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা। উত্তর হবে তোমার সিকিম, বুঝতে পেরেছো? চলো, ভারতের প্রতিবেশী দেশ, দেখো ভারতের মোট তোমার প্রতিবেশী দেশ হলো 8টা, বুঝতে পেরেছো? ভারতের মোট তোমার প্রতিবেশী দেশ আছে 8টা। ভারতের মোট প্রতিবেশী দেশ আছে তোমার 8টা। তা সর্বাধিক বাংলাদেশের সাথে ভারত তোমার হচ্ছে স্থলপথ শেয়ার করে, তার মধ্যে বাংলাদেশের সাথে 4096, আর সব থেকে কম করে তোমার আফগানিস্তানের সাথে 80 কিলোমিটার, বুঝতে পেরেছো? আমি লিখে দিচ্ছি সব, আগে বোঝো। তা এই 8টা দেশের মধ্যে হলো তোমার বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বুঝতে পেরেছো? তা এই 8টা দেশ, 8টা দেশের নাম লেখা আছে, আমি আর তার জন্য লিখছি না, শুধু লেখো ভারত সর্বাধিক
ভারত ভারত সর্বাধিক সীমানা যে দেশের সাথে শেয়ার করে, যে দেশের সাথে শেয়ার করে সেটা কি তোমার বাংলাদেশ, বুঝলে? বাংলাদেশ কত কিলোমিটার তোমার? 4,496 কিলোমিটার, বুঝলে? আর সব থেকে কম সর্বনিম্ন আচ্ছা, আহ, ভারত সব থেকে কম সব থেকে কম যে দেশের সাথে ভারত সব থেকে কম সীমানা যে দেশের সাথে শেয়ার করে, যে দেশের সাথে শেয়ার করে সেটা কি তোমার আফগানিস্তান। 80 কিলোমিটার। আফগানিস্তান আফগানিস্তান 80 কিলোমিটার, বুঝতে পেরেছো? আফগানিস্তান 80 কিলোমিটার। চলো, এই যে লেখা আছে চীন রাজধানী বেজিং কত কিলোমিটার কাছে? 3917। কোন কোন মানে স্টেট স্পর্শ করছে সব একটা সুন্দর করে দেওয়া আছে, এখানে বোঝানোর তো কিছু নেই। তা তোমরা একটু এটা দেখে নেবে, আমি এটা তো পিপিটিতে থাকবে, কেমন? তো চলো আমরা পরের এবারে এমসিকিউতে চলে যাই। নিম্নলিখিত কোন রাজ্যটির সঙ্গে পাকিস্তানের কোনো সীমানা নেই? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। নিম্নলিখিত কোন স্টেটের সাথে তোমার হচ্ছে পাকিস্তানের কোনো সীমানা নেই? হরিয়ানা, বুঝলে? দেখো তাহলে পাকিস্তান দেখেনি, পাকিস্তানের সীমানা শেয়ার করছে তোমার গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর, পাঞ্জাব। তাহলে কি তোমার হচ্ছে নেবে তোমার কি হরিয়ানার পাকিস্তানের সাথে কোনো তোমার কি সীমানা নেই। ভারতীয় 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 কাশ্মীর ও পাকিস্তানের কাশ্মীরের মধ্যবর্তী সীমারেখার নাম কি? আমি কিন্তু এটা লিখে দিয়েছিলাম প্রথমের দিকে, মনে করে দেখো আমি কিন্তু প্রথমের দিকে লিখে দিয়েছিলাম। উত্তর হবে তোমার 48তম প্যারালাল লাইন। দেখো লাইন অফ কন্ট্রোলের বিষয়টা আলাদা, আর এইটা কিন্তু আলাদা। ওটা কিছু দখল করে আছে, ওটা ভারতও বলে আমাদের, পাকিস্তানও বলে আমাদের, বুঝতে পেরেছো? এটা একদম আমি যখন তোমার ওই রাজ্য গঠন টঠন পড়াবো তখন ওই সম্পর্কে ভালোভাবে বলবো, বুঝলে? উত্তর হবে তোমার 28তম প্যারালাল লাইন। আর ম্যাকমোহন লাল ভারত ও চায়না, বুঝতে পেরেছো? চলো, নিরক্ষরেখাকে ভারতের নিকটতম বিন্দু কোনটা? তো নিরক্ষরেখা, দেখো নিরক্ষরেখা মানে ওই যে মূল ওই যেটা গেছে তোমার ওই যে ওই রেখাটা, দ্বারা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হলো নিরক্ষরেখা। দেখো নিরক্ষরেখা কিন্তু এইটা নিরক্ষরেখা, এই যে এইটা। তাহলে এর থেকে সব থেকে কাছে কি হবে? এইটা হবে। আর না হয় যদি দেখো এইটাও হতে পারে, কিন্তু যে কোনো যেটা থাকবে সেটা দেবে। আন্দামান নিকোবরে যদি বলে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল, তাহলে কিন্তু এইটা দেবে, বুঝলে? আর যদি বলে কন্যাকুমারী তাও হবে, বুঝতে পেরেছো? চলো চলো চলো, হ্যাঁ উত্তর হবে তোমার ইন্দিরা পয়েন্ট। দেখেছো ইন্দিরা পয়েন্ট কিন্তু চলে এসেছে, বুঝতে পেরেছো? 22-এর বি। আর কন্যাকুমারিকা হবে না, কারণ দেখো, হ্যাঁ কন্যাকুমারিকার থেকে ওই ইন্দিরা পয়েন্ট তো আমাদের ভারতেরই তো অংশ। তাহলে যদি ইন্দিরা পয়েন্ট না থাকতো আমরা কন্যাকুমারিকা দিতাম। আর যদি ইন্দিরা পয়েন্ট যেহেতু আছে, আমরা এখানে কি দেবো? আমরা ইন্দিরা পয়েন্টই করবো। আর কন্যাকুমারিকা থাকলে মানে ইন্দিরা পয়েন্ট না থাকলে আমরা কন্যাকুমারিকা করবো, কেমন? চলো, ডুরান্ড রেখা বা ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে আর কি? 23-এর অর্থাৎ ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমানা রেখা করে। আবারও বলছে নোটসের জন্য কি করবে? টেলিগ্রামে চলে এই হোয়াটসঅ্যাপে চলে যাও, নম্বরটা সেভ করো 8910565865। এই নম্বরে জাস্ট একটা হাই লেখো, অটোমেটিকলি এরকম বক্স আকারে তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। 3 বিঘা করিডোর যোগ করেছে, এটা হবে তোমার ভারত ও বাংলাদেশকে। 3 বিঘা করিডোর কেমন জানো? ধরো এই যে ভারতের রাস্তা গেল, আমি গেছি 3 বিঘা করিডোরে, আর এখান থেকে বাংলাদেশ, আবার এই যে ভারতের রাস্তা চলে গেল, আবার এখান থেকে আবার বাংলাদেশ ঢুকে গেছে। অর্থাৎ বাংলাদেশে কেউ যদি আসে, ভারতের উপর দিয়ে বাসে বাংলাদেশে যাবে, বুঝতে পারছো? যেটা হলো কোচবিহার মানে অবস্থিত 3 বিঘা করিডোর। তাহলে 3 বিঘা করিডোর কি ভারত ও বাংলাদেশকে যোগ করেছে, বুঝতে পেরেছো? চলো, ভারত সম্প্রতি কোন দেশের সাথে ল্যান্ড বাউন্ডারি চুক্তি সই করেছে? এটা যদিও এটা এখন না, এটা ওটা কিছুই না, এটা হলো 15 সালে ওই ছিটমহল বিনিময় করে। ভারত সম্ভবত বাংলাদেশকে 110টা ছিটমহল দিয়েছে, আর বাংলাদেশ থেকে 51টা ছিটমহল নিয়েছে।
বুঝলে? ছিটমহল মানে কি, ধরো ভারতের একটা অংশের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ অংশ ঢুকে গেছে, এইগুলো এই অঞ্চলের মানুষজনেরও প্রচণ্ড সমস্যাতে ওরা বিভিন্ন জায়গায় বেরোতে পারে না, অনেক কিছু। তাই এই ছিটমহল বিনিময় হচ্ছে, অর্থাৎ একটা ল্যান্ড বাউন্ডারি আর কি চুক্তি স্বাক্ষর হয়েছে, বুঝলে? সেটা হলো বাংলাদেশের সাথে। এটা হলো তোমার সিজিএলের 16-তে দিয়েছিল, তাই এটা অতটা ইম্পর্টেন্ট না। বাট এই যে পলিটি রিলেটেড বা তোমাদের ওই যে জিওগ্রাফি রিলেটেড যেসব এই সালের মানে তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসবে, এইগুলো একটু তোমরা দেখে যাবে, কেমন? ওখান থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দিই, তার জন্য আমি কোশ্চেনটা মূলত নিয়ে এসেছি। থর এক্সপ্রেস নিম্নলিখিত কোন প্রতিবেশী রাষ্ট্রে যায়? আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার। থর এক্সপ্রেস নিম্নলিখিত কোন প্রতিবেশী রাজ্যে যায়? উত্তর হবে তোমার পাকিস্তানে। বুঝতে পেরেছো? চলো, নিচের কোনটি ভারতের প্রতিবেশী দেশ নয়? নিচের কোনটি ভারতের প্রতিবেশী দেশ নয়? উত্তর হবে তোমার থাইল্যান্ড। চলো, ভারতের বৃহৎ প্রতিবেশী দেশ কোনটি? ভারতের সর্ববৃহৎ মানে ভারতের পাশে যে প্রতিবেশী দেশ মানে আয়তনে সর্ববৃহৎ, সেটা হলো চীন। বুঝতে পেরেছ? চলো, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটা? ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? উত্তর হবে তোমার মালদ্বীপ। বুঝতে পেরেছো? মালদ্বীপটা ভারতের সবথেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। 10 ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোন মাঝখান দিয়ে গেছে? দেখো এই কোশ্চেনটা কত জায়গায় দিয়েছে, প্রচুর। এবং ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 21-এর কোশ্চেন এটা। উত্তর হবে তোমার কি? আন্দামান এবং নিকোবর। বুঝলে? চলো, কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? বুঝতে পেরেছো? যায়নি, সরি, উত্তর তো এখানে দিয়েই দিয়েছি আমি, এটা আমার টাইপিং মিস্টেক। আমি যখন তোমাদের পিপিটিটা দেবো, এটা আমি কেটে দেবো, কেমন? আজ লেখাই আছে তো উত্তর দিয়েই দিচ্ছি, এটা অ্যান্সার আমি ভুল করে লিখে ফেলেছি আর কি। এটা হলো ডাব্লিউপি কনস্টেবল 19-এর কোশ্চেন। তাহলে বন্ধুরা আজকে এই অবধি ছিল, আর উত্তরটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দেবো। উত্তরটা তোমাদের এখানে দেওয়া আছে, 10-এর সি হবে এটা। উত্তরটা দেওয়া আছে। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ভিডিওটা যদি ভালো অবশ্যই শেয়ার করবে, কারণ এখানে ডিটেলসে ক্লাস হবে এবং ফ্রিতে ক্লাস দেওয়া হবে, কোনো টাকা লাগবে না। আর এই যে ফোন নাম্বারটা 8910565865, এই নাম্বারটা সেভ করে রাখো। এই নাম্বার জাস্ট একটা হাই লিখবে, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। এই গ্রুপে তুমি ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। এবং যদি ভালো খারাপ যাই লাগুক না কেন, যদি কোনো কোশ্চেন বুঝতে পারো নি স্যার এই জায়গাটা বললে ভালো হতো, আমি কমেন্ট করে রাখো, আমি তোমাদের নেক্সট ক্লাসে ওইটা বুঝিয়ে আবার আমি নেক্সট ক্লাস শুরু করবো, কেমন? তাহলে বন্ধুরা আজকের ক্লাসে অবধি, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আজকের ক্লাসে একটু বড় হয়ে গেলো, 42 মিনিট হয়ে গেছে, আমি একটু ডিটেলসে করিয়েছি তো, তার জন্য। চলো, আমরা নেক্সট ক্লাসে আবার দেখা করবো। টাটা।